ফিলিস্তিনিদের গাড়ি ও দোকানে আগুন দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাফাই, সেনাবাহিনীর তল্লাশিতেও মিলল না কোনো সন্দেহভাজন হামলাকারী। জীবনযাত্রার ব্যয় কমাতে হাত মেলালেন ট্রাম্প ও জোহরান মামদানি। ট্রাম্পের মুখে সমাজতন্ত্রী মামদানির প্রশংসা, রাজনৈতিক মহলে তোলপাড়। ইঞ্জিন ছাড়াই পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন সত্যি করলেন পিটার। উইংস্যুট ফয়েল দিয়ে আকাশে ভেসে থাকার বিশ্ব রেকর্ড। যুদ্ধবিরতি চুক্তি চলার মধ্যেই হঠাৎ করে আকাশ থেকে নেমে এলো ইসরায়েলের বিমান হামলা। গত 22 নভেম্বর শনিবার ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত 20 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন শিশুসহ 80 জনেরও বেশি। ব্যস্ত রাস্তায় চলমান গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর কোনো কিছুই এই হামলা থেকে বাদ পড়েনি। এই ঘটনা এখন প্রশ্ন তুলেছে, গত 6 সপ্তাহ ধরে চলা এই ভঙ্গুর যুদ্ধবিরতি কি তবে ভেঙেই গেল? শনিবারের ভয়াবহ ঘটনাটি শুরু হয় গাজার রিমাল নামের একটি ঘন বসতিপূর্ণ এলাকায়। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের মতে দিনের প্রথম হামলাটি চালানো হয় একটি চলন্ত গাড়ির ওপরে। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। সে সময় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা মারা গেছেন নাকি রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীরাও এর শিকার হয়েছেন তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছিল না। চোখের সামনে এমন দৃশ্য দেখে স্থানীয় মানুষ আগুন নেভাতে এবং আক্রান্তদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন, কিন্তু আতঙ্কের রেশ তখনও কাটেনি। এই ঘটনার কিছুক্ষণ পরই মধ্য গাজার দেইল আল বালাহ শহরে এবং নুসেইরাত ক্যাম্প এলাকায় দুটো আলাদা বাড়িতে ইসরায়েলি বিমান থেকে বোমা ফেলা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন এই হামলায় অন্তত 10 জন মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন। রক্তক্ষয়ী এই দিনটি এখানেই শেষ হয়নি। পরে পশ্চিম গাজা শহরে আরেকটি বাড়িতে হামলা চালানো হলে আরও 5 জন ফিলিস্তিনি প্রাণ হারান। সব মিলিয়ে একদিনেই মৃতের সংখ্যা 20 জনে পৌঁছে যায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে গাজা থেকে একজন বন্দুকধারী তাদের সীমানায় ঢুকে পড়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ওই বন্দুকধারী নাকি এমন একটি রাস্তা ব্যবহার করেছে যে রাস্তা দিয়ে সাধারণত গাজার সাধারণ মানুষের জন্য খাবার ও মানবিক সাহায্য পাঠানো হয়। ইসরায়েলের মতে এটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন, তাই তারা এই ঘটনার জবাব দিতেই গাজায় এই পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে হামাস এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তাদের একজন কর্মকর্তা বলছেন, ইসরায়েলের এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং এটি আসলে মানুষ মারার জন্য একটি অজুহাত মাত্র। তারা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখ্য, মাত্র 6 সপ্তাহ আগেই দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যাতে সাধারণ মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। কিন্তু বারবার একে অপরকে দোষারোপ এবং এমন হামলার কারণে সেই শান্তি এখন সুতোয় ঝুলছে। পরিস্থিতি এখন এতটাই থমথমে যে এই অঞ্চলে যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে চরম পারস্পরিক সমালোচনা সত্ত্বেও দুই বিপরীত মেরুর এই দুই নেতা ফলপ্রসূ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ও ডেমোক্রেটিক সমাজতন্ত্রী এই রাজনীতিকের সফল প্রচারণা ও সহজ জয়ের প্রশংসা করেন। উল্লেখ্য, ট্রাম্প একসময় মামদানিকে জিহাদিস্ট ও কমিউনিস্ট আখ্যা দিয়েছেন এবং তার নাগরিকত্ব বাতিলেরও হুমকি দিয়েছিলেন। আমাদের দারুণ একটি বৈঠক হয়েছে, সত্যিই ফলপ্রসূ একটি বৈঠক। আমাদের একটাই মিল, আমাদের চাওয়া প্রিয় শহরটি আরও ভালো হোক। জীবনযাত্রার ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেওয়া মামদানির প্রশংসার যোগ্য। মামদানির অনেক ভোটার তাকেও ভোট দিয়েছে, এ নিয়ে আমার কোনো অসন্তোষ নেই। জবাবে মেয়র নির্বাচিত মামদানি জানান, তিনি প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠককে গুরুত্ব দেন। তাদের আলোচনায় ভাড়া, ইউটিলিটি বিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর মতো দৈনন্দিন সমস্যাগুলোকে কেন্দ্র করেই হয়েছে। আলোচনা মতবিরোধের জায়গায় না গিয়ে বরং নিয়োগবাসীদের সেবা করার যে যৌথ লক্ষ্য সেটিকে কেন্দ্র করেই হয়েছে। আমি চাই ট্রাম্পের সঙ্গে অন্তহীন যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানোর মতো বিষয়ে ঐক্যমত্য খুঁজে বের করতে হবে। আমাদের এই যৌথ লক্ষ্য বাস্তবায়িত হলে দারিদ্র্যের মধ্যে দিন কাটানো মানুষের জীবন বদলে যেতে পারে। ট্রাম্পের জাতীয়তাবাদী রাজনীতি এবং মামদানির বহু সাংস্কৃতিক সমাজতান্ত্রিক অবস্থার মধ্যে বিস্তর ফারাক থাকলেও উভয় নেতাই এখন জীবনযাত্রার খরচের তীব্র চাপে থাকা নিউ ইয়র্কবাসীদের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।
মাটি থেকে কয়েক শত ফুট উপরে ছোট একটি বিমান থেকে লাফিয়ে পড়েছিলেন দুঃসাহসী স্কাইডাইভার পিটার সালজম্যান। আশ্চর্যের বিষয় হলো লাফ দিয়ে নিচে না নেমে বাতাসের শক্তি ব্যবহার করে আরও উপরে উঠেছেন তিনি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি বিশেষ প্রযুক্তির উইংস্যুট ফয়েল ব্যবহার করে কোনো ইঞ্জিন বা মোটরের সাহায্য ছাড়াই বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে আকাশে ভেসে থাকার বিরল রেকর্ড করেছেন। শুধু তাই নয়, তিনি টানা ১৬০ সেকেন্ড বাতাসের মধ্যে ভেসেছিলেন এবং উড্ডয়নের এক পর্যায়ে তিনি কোনো শক্তি খরচ না করেই ৬৭ মিটার উচ্চতা লাভ করেন। যখন আমি আকাশে ছিলাম এবং বুঝতে পারলাম যে এই প্রযুক্তিটি সত্যিই কাজ করছে, আমি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। এটি এমন এক পরিস্থিতি যার জন্য আগে থেকে প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়নি, কিন্তু যখন সফল হলাম তখন আমার মুখে ছিল এক বিশাল হাসি যা এখনো লেগে আছে। সাধারণত উইংস্যুট ফ্লাইটে কোনো উঁচু স্থান বা বিমান থেকে লাফ দেওয়ার পর অভিকর্ষের টানে স্কাইডাইভাররা দ্রুত নিচের দিকে নামতে থাকেন এবং শেষে প্যারাশুট খুলে অবতরণ করেন। কিন্তু সালজম্যানের এই ফ্লাইটের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তিনি তার বিশেষ স্যুট বা ডানা ব্যবহার করে বাতাসের গতির সঙ্গে তাল মিলিয়ে শুধু ভেসে থাকাই নয়, বরং নিজের উচ্চতাও বাড়াতে সক্ষম হয়েছেন। তিনি টানা ১৬০ সেকেন্ড আকাশে ভেসেছিলেন এবং ওড়া অবস্থায় ৬৭ মিটার পর্যন্ত উচ্চতা বাড়াতে পেরেছেন। সাধারণত পাখি বা গ্লাইডার পাইলটরা যেভাবে বাতাসকে কাজে লাগিয়ে উচ্চতা বাড়ায়, সালজম্যানও ঠিক সেই কৌশল ব্যবহার করেছেন। সালজম্যানের মতে, সাধারণ উইংস্যুট ফ্লাইটে যেখানে একই সময়ে ১০ গুণ বেশি উচ্চতা হারাতে হতো, সেখানে তিনি ২০০ মিটারেরও কম উচ্চতা হারিয়েছেন। তিনি আকাশে বেশ কিছু ১৬০ ডিগ্রি বাঁক নিয়েছেন, অথচ উচ্চতা বা গতি কোনোটি তাকে বিপদে ফেলেনি। তাজমহলের সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুললেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। ২০ তারিখ বৃহস্পতিবার ভারতের অন্যতম বিখ্যাত স্থাপনা তাজমহল পরিদর্শনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সকাল থেকেই তাজমহল এলাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়া। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেষ্টনী ভেদ করে ভেতরে প্রবেশ করেন ট্রাম্প জুনিয়র ও তার সাথে থাকা অতিথিরা। তাজমহলের সামনে নির্দিষ্ট পর্যটন স্থানে গিয়ে কয়েক দফা ছবিও তোলেন তিনি। তবে নিরাপত্তা এতটাই জোরদার ছিল যে দর্শনার্থীদের ভিড় তো দূরের কথা, সাংবাদিকরাও ঠিকভাবে ছবি তুলতে পারেননি। তাজমহলের পটভূমিতে ট্রাম্প জুনিয়রের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারত সফরে তিনি একটি বিশেষ বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন, আর সেই উপলক্ষে আগ্রায় এসে বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই স্থাপনাটি ঘুরে দেখেন। অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রাতের আধারে ফিলিস্তিনিদের উপর হামলা চালায় এবং গাড়ি এবং দোকানপাটে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন পশ্চিম তীরের বাসিন্দারা। সহায় সম্পত্তি হারিয়ে অসহায় পশ্চিম তীরের অনেক বাসিন্দা। এই ঘটনায় মোহাম্মদ ওদেহ নামের এক দোকান মালিক তার জীবিকার একমাত্র উৎস হারিয়েছেন। গাড়ির পার্টসের এই দোকানটি দিয়েই তিনি তার সন্তানদের বড় করছিলেন, যা আজ শুধুই ধ্বংসস্তূপ। গাড়ি মেরামতের জন্য দোকানটি আমার এবং এটি আমার বাচ্চাদের লালন পালনের আয়ের উৎস। গতকাল সন্ধ্যা ৭টা২৫ বসতি ইসরায়েলি স্থাপনাকারীরা এখানে এসে গাড়িতে আক্রমণ করছিল এবং আমাদের কাছে এটি রেকর্ডে আছে। এই বসতি স্থাপনকারীরা জলপাই ক্ষেত থেকে এসে এই জায়গায় আগুন লাগিয়ে তারপর হাইওয়েতে চলে গেছে। ২১ নভেম্বর শুক্রবার সকালে নাবলুসের হুয়ারা গ্রামে হৃদয়বিদারক দৃশ্যটি দেখা যায়। সেখানে সারি সারি পোড়া গাড়ির কঙ্কাল পড়েছিল। সেখানকার বাসিন্দাদের দাবি, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রাতের আধারে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে গাড়ি এবং দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে, কিন্তু কোনো সন্দেহভাজনকে খুঁজে পায়নি। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকারীদের ছোট একটি চরমপন্থী দল হিসেবে উল্লেখ করে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি ও বন্দুক হাতে দল বেঁধে ফিলিস্তিনি গ্রামগুলোতে এমন হামলা ইদানিং একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যা স্থানীয় সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। দুবাইয়ের আকাশে হাজারো মানুষের চোখের সামনে এক নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছিল ভারতের গর্বের যুদ্ধ বিমান, আর তাতে প্রাণ হারিয়েছিলেন দুঃসাহসী এক পাইলট। ২৩ নভেম্বর রবিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর পাইলট নমনর সিয়ালের কফিনবন্দি দেহ দক্ষিণ ভারতের সুলোর এয়ারফোর্স স্টেশনে এসে পৌঁছায়। সহযোদ্ধারা চোখের জলে আর ফুলেল শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন তাদের এই বীর সঙ্গীকে।
গত 21 নভেম্বর শুক্রবার দুবাই এয়ার শোতে বিশ্বের নানা প্রান্তের মানুষ যখন আকাশের দিকে তাকিয়ে বিমানের কসরত দেখছিলেন, ঠিক তখনই ভারতের তৈরি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সেই দুর্ঘটনায় নিহত পাইলট নমনর সিয়ালের মরদেহ আজ ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বিমান বাহিনীর কর্মকর্তারা পূর্ণ মর্যাদায় তার কফিন বহন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। এই ঘটনা ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ হিন্দুস্তান অ্যারোনটিক্সের তৈরি এই এক ইঞ্জিনের 4.5 জেনারেশনের আধুনিক বিমানটি নিয়ে অনেক আশা ছিল তাদের, কিন্তু এ নিয়ে দ্বিতীয়বার তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ল। এর আগে 2024 সালে ভারতের একটি মহড়ার সময় প্রথমবার এই বিমান বিধ্বস্ত হয়েছিল। কেন এমন আধুনিক একটি বিমানে বারবার দুর্ঘটনা ঘটছে তা খুঁজে বের করতে বিমান বাহিনী একটি বিশেষ তদন্ত কমিটি বা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছে। জেনারেল ইলেকট্রনিক্স ইঞ্জিনে চালিত এই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি অন্য কোনো কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, তা এখন তদন্তের মূল বিষয়। গিনি বিসাওয়ে আজ ভাগ্য নির্ধারণের দিন। পশ্চিম আফ্রিকা দেশটিতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো কি পারবেন? গত 30 বছরে দেশটির কোনো নেতা টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। সেই অভিশাপ কাটানোর লক্ষ্যেই এবার ব্যালট যুদ্ধে নেমেছেন এমবালো। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতার জন্য প্রেসিডেন্ট এমবালোকে লড়তে হচ্ছে আরও 11 জন প্রার্থীর সঙ্গে। এর মধ্যে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে ফার্নান্দো ডায়াসকে। ডায়াস রাজনীতিতে কিছুটা নতুন মুখ হলেও তিনি দেশটির স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী বিপ্লবী দলের সমর্থন পাচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে পারে। নির্বাচনে জেতার জন্য একজন প্রার্থীকে 50% বেশি ভোট পেতে হবে। যদি কেউ এককভাবে তা না পান তবে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে বা রান অফে। দেশটির প্রায় 20 লাখ জনসংখ্যার অর্ধেকই এবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। প্রেসিডেন্ট এমবালোর রাজনৈতিক পথচলা কখনোই মসৃণ ছিল না। 2016 থেকে 2018 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর 2019 সালের নির্বাচনে নিজেকে গিনি বিসাওয়ের ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন। জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে দেশকে এক করার প্রতিশ্রুতি দিয়ে 2020 সালের জানুয়ারিতে 53.55% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক এই সেনা জেনারেল। ক্ষমতা গ্রহণের মাত্র 2 বছরের মাথায় 2022 সালের 1 ফেব্রুয়ারি এক ভয়াবহ অভ্যুত্থান চেষ্টার মুখে পড়েন এমবালো। মন্ত্রিসভার বৈঠক চলাকালে প্রায় 5 ঘণ্টা ধরে চলে ভারী গুলিবর্ষণ ও হামলা। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। হামলার পর এমবালো জানিয়েছিলেন মাদক চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণেই এই হামলা চালানো হয়েছিল। প্রসঙ্গত 1947 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত গিনি বিসাওয়ে অন্তত 10 বার সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থান চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও এমবালো বেশ সক্রিয় ছিলেন। 2022 সালে তিনি পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ইকোওয়াসের চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি 2022 ও 25 সালে তিনি যথাক্রমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এই কূটনৈতিক তৎপরতা দেশটির আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রেখেছে।